নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। আজকের আমাদের বিষয় জাস্টিস যে আন্দোলন হয়েছে তিলোত্তমা কাণ্ডের পর, এবং সেই আন্দোলনকে আবর্তিত করে ডাক্তারদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে। জুনিয়র ডাক্তারদের মধ্যে দুখানা সংগঠন তৈরি হয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ সানিয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলনের প্রথম সারির যেই নামগুলো, অনিকেত, দেবাশিস ইত্যাদি যে নামগুলো, সেই নামগুলোর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। পাল্টা যে সংগঠন, সেই সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে কি বলছে তারা আমরা জেনে নেব তাদের মুখ থেকেই। তাদের অভিযোগ কি, তারা কি চাইছে এই আন্দোলনকে কেন্দ্র করে, এবং তিলোত্তমার বিচার কি তারা চাইছে, সেই সমস্ত কিছু আমরা জেনে নেব তাদের মুখেই। সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের কনভেনর ডক্টর শ্রীশ চক্রবর্তীকে। এই সামগ্রিক পরিস্থিতি আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। এই সামগ্রিক যে পরিস্থিতি আরজিকর কাণ্ডের পরবর্তী সময়, সেই পরিস্থিতিতে ডাক্তার পেশার সাথে যারা, ডাক্তারি পেশার সাথে যারা যুক্ত রয়েছে, তোমাদের মতো ডাক্তারি পেশার সাথে যারা যুক্ত রয়েছে, তাদের ওপরে একটা আক্রমণ বলা চলে নেমে এসেছিল। এবং একদম শুরুর দিকে সেই 14 তারিখের পর থেকে আজকের সময়, এর মধ্যে তোমরা কি ফেস করলে, মানে এই জার্নিটা নিয়ে দু চার কথা যদি তোমরা বলো। দেখুন, আমি প্রথম থেকেই বলে দিই যে 9 তারিখ যেই দুঃখজনক ঘটনা আরজি করে ঘটে, ওই ঘটনার পরে কিন্তু আন্দোলনটা আমরাই শুরু করেছিলাম। এবং আপনারা দেখতে পাবেন বিভিন্ন নিউজ চ্যানেলে, মিডিয়া চ্যানেলে, যে যারা আজকের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বা যারাই সামনে এসেছে, তারা সবাই কিন্তু ওই আন্দোলনটা শুরুর সময় সবাই এসে সামনেই ওরা আন্দোলন করেছিল। কিন্তু দেখা গেল যে 14 তারিখের পর আরও কিছুদিন পর থেকে আন্দোলনটা একটি রাজনৈতিক মোড়, একটি অদ্ভুত রকম রাজনৈতিক মোড়, এমন একটা মোড় নিল যেখানে কিছু লোকের নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা নিজেদেরকে লাইমলাইটে আনা, নিজেদেরকে বড় করে দেখানো, মানুষের কাছে মানুষের আবেগটাকে, যে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মানুষ কিন্তু নিজেদের আবেগে এই এই ঘটনার বিচার চেয়ে কিন্তু রাস্তায় নেমেছিল। কিন্তু তারপরে দেখা যায় যে মানুষ সরে যায়। এর তো কিছু কারণ আছে। কারণগুলো এটাই যে ওরাও দেখতে পায়, মানুষও দেখতে পায় যে এই আন্দোলনটা কিন্তু আর শুধুমাত্র ন্যায় বিচারের জন্য ছিল না। কিছু লোকেদের নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি, কিছু লোকেদের নিজেদেরকে লাইমলাইটে আনা, কিছু লোকেদের নিজেদের বিভিন্ন আলাদা যেই কেরিয়ার আছে, ওই কেরিয়ারগুলোকে আরও ফোকাসে আনার জন্য আন্দোলনটা এগিয়ে চলতে থাকে। এর মাঝখানে আমরা যখন জানাই যে সিজ ওয়ার্ক বা এই কর্মবিরতি এটা চলছিল, যখন সুপ্রিম কোর্ট বলে দেন, যে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি যখন বলে দেন যে এই সিজ ওয়ার্কটা করা যাবে না, এসেনশিয়াল সার্ভিস, হেলথ একটা এসেনশিয়াল সার্ভিস, তখন আমরা যখন বলি যে আমরা কাজ বন্ধ করব না, আমরা ডিউটিতে ফেরত গিয়ে প্রোটেস্টটা চালাবো, তখন আমাদেরকে নানা রকমভাবে মিথ্যে অভিযোগে, এই ভুয়ো একটা থ্রেট কালচারের নামে আমাদেরকে নানা রকম অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে একটা লিস্ট বানানো হয়, যে লিস্টে আমরা 5ই অক্টোবর আমাদেরকে বিভিন্ন সারিতে রেখে কাউকে এক্সপেল তো কাউকে সাসপেন্ড করে দেওয়া হয় কলেজ থেকে। তার পরবর্তীকালে আমরা ডেলি আমরা সেই যেদিন থেকে আমাদের একটা 51 জনের লিস্ট বেরিয়েছিল 9ই সেপ্টেম্বর, সেই দিন থেকে নিয়ে 5 অক্টোবর অবধি আমাদের নামে নানা রকমভাবে কুৎসা, হিংসা ছড়ানো, এমনকি আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না, এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছিল। তারপরে যখন আমরা প্রথমবার যখন মিডিয়ার সামনে আসি, আমাদের যেটা স্টেটাস আছে বা আমরা যেটা আমাদের যেটা দিকটা ওটা দেখানোর জন্য মিডিয়ার সামনে প্রথম আসি, তারপরেই আস্তে আস্তে দেখতে পাই যে মানুষ বুঝতে পারে যে কখনোই কোনো ঘটনা একতরফা হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো কি আমরা আস্তে আস্তে মানুষের সামনে তুলে ধরি। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাবেন যে এই যেই ভীষণ একটা মেন্টাল হেলথ এর নষ্ট হয়েছে, আমাদের হ্যারাসমেন্ট হয়েছে, আমাদের ক্যারিয়ারকে টার্গেট করে দেওয়া হয়েছে, ওটার মধ্যে দিয়েও যে আমরা এই যে জায়গাটা একটুখানি গ্রহণ করতে পেরেছি, সেটাও আমাদের মহামান্য হাইকোর্টে যখন আমাদের স্টে অর্ডারটা দিয়ে দিল, যে না, কলেজ থেকে যেই অর্ডারটা বেরিয়েছিল কর্তৃপক্ষকে চাপ দিয়ে, ঘেরাও করে, টেরারাইজ করে, লোকজনকে জোর করে সাইন করিয়ে যে এদেরকে সাসপেন্ড করতে হবে, তো মহামান্য হাইকোর্ট যখন ওটাকে বিচার করে দিল যে এটা কোনো মান্যতা নেই এবং এরা ডিউটি এবং ক্লাস রেজিউম করতে পারে, তারপর থেকেই আমরা আবার কলেজে ঢুকলাম এবং আস্তে আস্তে আমরা নিজেদের পক্ষটাকেও মানুষের সামনে দেখাতে পারলাম। ইতিমধ্যে দেখা গেছে জুনিয়র ডক্টর যে আরেকটা সংগঠন
আপনাদের যে বিরুদ্ধে একটা সংগঠন রয়েছে, তারা হচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্ট, সেই সংগঠনের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ এসছে এবং সেই অভিযোগের মধ্যে অন্যতম রয়েছে আর্থিক যে একটা অভিযোগ রয়েছে, তারা ক্রাউড ফান্ডিং করেছে আন্দোলনের নাম করে, এবং তাদের সাথে আরও বেশ কিছু অভিযোগ পরবর্তী সময়ে আসতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে কোনো একটি হোটেলে তাদের অবৈধ কিছু আচরণ, সেই আচরণও কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এইটা নিয়ে কি বলবেন, যে মানে আন্দোলন যারা করেছেন তারা কি আন্দোলনকে সামনে রেখে অন্য কিছু স্বার্থ চরিতার্থ করতে চেয়েছেন? দেখুন, আমরা কিন্তু সবার সাথে আন্দোলনটা শুরু করেছিলাম। তারপরে যখন আন্দোলনের মোড়টা বিভ্রান্ত হয়ে গেল, তখনই আমরা বুঝতে পারলাম যে কিছু একটা মানে জিনিসটা ঠিক স্বচ্ছতা নেই। আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখতে পাই যে আন্দোলনে যে সর্বসামনে যে মুখ কিঞ্জল নন্দ, ডক্টর কিঞ্জল নন্দ, তার নিজের শ্বশুরমশাই ডক্টর প্রশান্ত ভট্টাচার্য, তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আর তাকে যখনই কোনো সংবাদ মাধ্যমে বা কেউই যখন তাকে এই বিষয়ে প্রশ্ন করে, সে কিন্তু প্রশ্নটা মারাত্মকভাবে এড়িয়ে যান। এদিকে যদি কেউ আমাদের আমাদেরকে কোনো সহানুভূতি দেখায় বা আমাদেরকে যে ভাবে অ্যাটাক করা হয়েছে ওটার বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাহলে তার মুখ থেকে একটাই প্রশ্ন, যে আপনারা ধর্ষক পক্ষ না মানুষের পক্ষ? তাহলে এবার কিঞ্জল নন্দ তিনি বলুন যে আপনি তো নিজের শ্বশুরমশাই একটি ধর্ষণের কেসে জড়িত আছে, তাহলে সেই মানুষটাকে আপনি ঢেকে রেখে আরও কিছু স্টুডেন্ট যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিছু নেই, কিছু ভুয়ো অভিযোগের মাধ্যমে তাদেরকে আপনি ধর্ষক পক্ষ বলে দিচ্ছেন, তাহলে আপনি নিজে কি তাহলে ধর্ষক পক্ষ হলেন না? যে ডক্টর অনিকেত মাহাতো গিয়ে নবান্নে পুরো বেঙ্গলের সামনে বলে দিল এরা নাকি 100-তে 10 পাওয়ার যোগ্য নয়। আজকের যখন মুখ্যমন্ত্রী, হেলথ মিনিস্ট্রি, স্বাস্থ্য ভবন যখন একটা এসওপি দিল ওদেরই কথায় স্বচ্ছ পরীক্ষার যখন একটা এসওপি দেওয়া হলো, আমরা দেখতে পাই যে বর্ধমান মেডিকেল কলেজে সেই ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছিল স্বচ্ছতার জন্য, ওরাই আবার আন্দোলন করা শুরু করলো যে না, এত স্বচ্ছ পরীক্ষা নেওয়া যাবে না, হালকা গার্ডিংয়ে পরীক্ষা নিতে হবে। তার মানে অ্যাকচুয়ালিতে 100-তে 10 পাওয়ার কার যোগ্যতা নেই, তারাই এটা এই কথাতেই বোঝা গেল। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে লাইভ স্ট্রিমিং, যেই অভিযোগটা তারা করেছিলেন, মানে ফ্রন্টের পক্ষ থেকে, লাইভ স্ট্রিমিংয়ে পরীক্ষা হোক, তাতে শাসক দলের সাথে যারা যুক্ত রয়েছে কোনো না কোনোভাবে, তারা সেই সুযোগ পাবে না এবং তারা ফেল করবে, ইত্যাদি ইত্যাদি অভিযোগটা ছিল। প্রকারান্তরে দেখা যাচ্ছে এখন যখন সরকার থেকে সেই সিদ্ধান্ত বলবৎ করতে চাইছে, লাইভ স্ট্রিমিং করতে চাইছে, সেটা এই ফ্রন্টের তরফ থেকে আটকাতে চাইছে, এটা তো মারাত্মক অভিযোগ। না, এটা তো আমরা বোঝা যাচ্ছে যে আজকের এই পুরো বিষয়টিতে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে তুমি যদি আন্দোলন করো, তাহলে তোমার যত পাপ আছে, তোমার যত রকম সাত পাপও তোমরা ঢেকে নিতে পারবে একমাত্র ওই ন্যায় বিচারের দাবিতে। তোমরা ওদের ন্যায় বিচারের দাবিতে যদি আন্দোলন করো, আমরা দেখতেই পাচ্ছি যে শেহবাজ শেখ বলে রামপুরহাটে, যার বিরুদ্ধে মধুমিতা ঘোষের আত্মহত্যার প্ররোচনা সব থেকে তার নাম সামনে ছিল, সে আজকের ওই আন্দোলনের একটি মুখ, তাকে সামনে দেবাশিস হালদারের পেছনে তাকে দেখা যাচ্ছে। এবং একটি মারাত্মক যেটা ঘটনা ঘটেছে, মানে আমরা একটা খবরের মাধ্যমে এবং আরও ওখানে স্টুডেন্টের মাধ্যমে শুনলাম যে মধুমিতা ঘোষ যখন এই মানে তার বন্ধুরা যখন এই শাহবাজ শেখের নামটা উঠে আসে, এই ভীষণভাবে ভয় পেয়ে গেছিল, এই বলে যে এই মানুষটার নামে যে কমপ্লেন বাইরে আসছে, ও যদি জানতে পারে যে আমাদের থেকে কোনো খবর এসছে, বোধহয় যদি কোনো ডাউট হয়, তাহলে আমাদের তুলে নিয়ে চলে যাবে। এটি একটি অভিযোগ, যে এরকম মানে জঘন্যতম অভিযোগ, যে তাকে একটা মেয়েকে তুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ। এবং এই বর্ধমান মেডিকেল কলেজে ডক্টর রিজওয়ানুজ্জামান পিজিটি, তিনি ওপেন থ্রেট দিয়েছেন যে আরডি এর হয়ে, জেডিএফ এর হয়ে যদি আন্দোলন না করো, তাহলে তোমাদেরকে পরীক্ষা পাস করতে দেবো না, কোয়েশ্চেনের আনসার বলে দেবো না, তোমাদের ভুল কোয়েশ্চেন দিয়ে দেবো। এবং আমরা দেখতে পাই এরকম নানা রকমভাবে আজকের রিসেন্টলি দেখা গেল সাগর দত্তে ডক্টর শুভম সাবরেওয়াল, তিনি ছিলেন ওইখানের আরডি এর লিগাল অ্যাডভাইজার এবং ডাব্লিউবি জেডিএফ এর হয়ে সামনে অনেক আন্দোলন করেছেন। তিনি এই 5ই নভেম্বরে একটি বাচ্চা মেয়েকে নিজের থেকে অ্যাডমিশন নিয়ে নিলেন, কাউকে না জানিয়ে, কাউকে না বলে, কোনো ইন্টার্ন, কোনো পিজিটিকে না জানিয়ে অ্যাডমিশন তো নিয়ে নিলেন। তিনি নিজে প্রাইভেট প্র্যাকটিস করতে বাইরে চলে গেলেন। বাচ্চাটার কনভালশন ছিল, মানে মৃগী রোগ ছিল, তার রাত্রিবেলা কিছু একটা রিয়াকশন হয়ে সে মারা গেল এবং তার দায়িত্ব নেওয়ার জন্য কেউ ছিলই না ওখানে। আজকের যে অ্যাডমিশন নিয়েছে, সে যদি নিজে থাকতেও না পারে, সে ছিলও না ইল্লিগালি,
কারণ সে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে গেছিল। তাও যদি সে কাউকে বলে যেত যে আমি থাকতে পারবো না এই পেশেন্টটাকে দেখে নিতে, তাহলেও মানা যেত, কিন্তু সে কাউকে বলেও গেল না, পেশেন্টটা মারা গেল। তাহলে এটা কি? এটা একটা যে একগুচ্ছ পাপের ভান্ডার, যেটা কি WBJDF একমাত্র এই মানুষের আবেগ যে না অভয়ার ন্যায় বিচার চাই, এটা দিয়ে ঢাকার একটা সুন্দর একটা মেথড পেয়ে গেছে। আপনি এটা বললেন যে ওই হোটেলেও মানে একদমই একটা নোংরা বিষয়, একটা নোংরা ঘটনা, যেখানে মানে কেপিসির ওই ডক্টর সৌনক কুণ্ডু ও সোহম মণ্ডল ওরা ওরা গেছিল ওখানে, এবং না খুব খারাপ অবস্থা, ওদেরকে পুলিশ পায়, ওরা রেড করে যখন পায় ওদেরকে নিয়ে ওখানে থানায় এনে বসে, এবং তাদেরকে দেখা গেছে যে ওরা বারংবার ক্ষমা চাইছে, এবং ওরা আবার এটাও ছড়িয়ে দিচ্ছে না আমরা ছেলেরা শুধু গেছিলাম বা এরকম কিছু হয়নি, কিন্তু তার মানে মানে তারপরে WBJDF এর তরফ থেকে কিন্তু ওটার বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেটমেন্টও এলো না। তার মানে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যত তুমি পাপ করে থাকো WBJDF ওটা ঢেকে দেবে তুমি ওদের হয়ে কাজ করলে। ইনফ্যাক্ট এই ছোট উদাহরণও আছে, আমাদের যখন এনকোয়ারি হয়েছিল যেখানে আমাদেরকে সাসপেন্ড করার জন্য নোটিশ বার করেছিল, যারা এনকোয়ারি কমিটি ছিল ডক্টর নীলাঞ্জন ঘোষ, তিনি এই এক্স-স্টুডেন্টসের যিনি মেম্বার, যিনি বারংবার আমাদের কেসে ঢুকে পার্টি হয়ে আমাদেরকে কলেজ থেকে বার করার এখনো প্ররোচনা দিয়ে যাচ্ছে। সে নিজে বলেছে যে কিছু স্টুডেন্টকে, আমাকেও বলেছে, আরো অনেকজনকে বলেছে যে তুমি যদি RD এর সাথে কথা বলে নাও আজকে, তাহলে তোমার দোষগুলো মিটে যাবে, তোমার কিন্তু নামটা তাহলে আসতো না। তাহলে এটা একটা হোয়াইট ওয়াশিং প্ল্যাটফর্ম হয়ে গেছে আর JDF, যেখানে কি আপনার সব রকম পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি আপনি আন্দোলনে নামেন। এটাই আমার বক্তব্য। আচ্ছা, সামগ্রিক বিষয়টার মধ্যে একটি অন্যতম মানে জায়গা বা পার্ট, সেটাকে বলা চলে যে মিডিয়া, ভারতীয় মিডিয়া বা পশ্চিমবঙ্গের মিডিয়া তো অবশ্যই। এই মিডিয়ার পক্ষ থেকে যে খবরগুলো পরিবেশিত হয়েছে, মানে শুরুর থেকে এখনো পর্যন্ত যেভাবে খবরগুলো পরিবেশিত হয়েছে, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় যেগুলো উঠে আসার ছিল, যেই সমস্ত আন্দোলনরত ডাক্তাররা আজ মানে লাগাতার আন্দোলন করে গেছে, তাদের বেশ কিছু বিচ্যুতি, যারা পোস্টমর্টেমের সময় উপস্থিত ছিলেন, সই করা রয়েছে, তাদের স্বাক্ষর রয়েছে, এই ধরনের বেশ কিছু বিচ্যুতি বা ওই একটি ঘর ভাঙচুর, বাথরুম আর কি ভাঙচুর, সেই ভাঙচুরের ক্ষেত্রেও বা নতুন রিনোভেশনের ক্ষেত্রে যে সই সাবুতগুলো তাদের রয়েছে, সেই সই সাবুতগুলো সম্পর্কিত যে প্রশ্নগুলো ভারতীয় বা বাংলার মিডিয়ার সংবাদ মাধ্যমের তোলার কথা ছিল, সেগুলো তারা তুললেন না। এক্ষেত্রে কি মনে হচ্ছে কোনো না কোনোভাবে বাংলার বা সংবাদ মাধ্যম, ভারতের সংবাদ মাধ্যম কোনো না কোনোভাবে একটি পক্ষের হয়ে কাজ করেছে এই সমগ্র আন্দোলন বা এই পিরিয়ডটার মধ্যে? একেবারেই দেখুন, সব কটা সংবাদ মাধ্যম তো নয়, কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম ডেফিনেটলি বারংবার চেষ্টা করেছে যে মানুষের মধ্যে এই পুরো ঘটনাটাকে নিয়ে একটি তীব্র একটি কুৎসা, একটি হিংসার একটি পরিণতি করে দেওয়ার, যে মানে যা ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, আদৌ কি হয়েছে না হয়েছে, ওটা সত্যতার কোনো যাচাই না করে র্যান্ডম হচ্ছে অডিও ভিডিও যেখান থেকে তুলে আনা কোনো একটা একটা কেউ একটা র্যান্ডম ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি র্যান্ডমলি বলে দিলেন যে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। এটা কি পসিবলই না? 150 গ্রাম সিমেন্ট পাওয়া, এইসব গল্পগুলো তিনি যে বলে দিলেন, আজকের ওই গল্পতে একটি বাচ্চা মানে একটি মানে বাচ্চা থেকে বাচ্চা আজকের জেনে গেল যে একটা এমন ঘটনা হয়েছে যেই ঘটনার সত্যটা কোনো যাচাই হলো না। এবং সোমা মুখার্জির অডিও, সোমা মুখার্জির অডিও, আমি সোমা বলছি বলে যে অডিও, এবং বিভিন্ন খবর মাধ্যমে যেই ছবি-টবিগুলো বেরিয়েছে, বলা হলো যে ভেঙে দেওয়া হয়েছে, এই করে, কিন্তু তাতে যে নিজেদেরই সই রয়েছে, যারা কি পোস্টমর্টেম নিজেরা দেখেছে, ওরা সাইন করেছে, আই অ্যাম স্যাটিসফাইড। ডক্টর রিয়া বেরা, তিতাস পাল, এরকম আরও নাম আছে। ওরাই আবার পরে বলছে যে আমরা পোস্টমর্টেমে আমরা খুশি নয়, এখানে জালিয়াতি করা হয়েছে। তার মানে তো তারা নিজেদের সই সাবুতকেই ভুল বলছে, এবং এই বিষয়টাকে ঢেকে দিয়ে পুরোপুরি ডিরেক্টলি বলে দেওয়া হলো যে আরজি করে ভুল হয়েছে, আরজি করের পোস্টমর্টমও ভুল হয়েছে, আরজি করে সব ভুল হয়েছে। আরে যারা সাইন করে তাদেরকে জিজ্ঞেস করতে পারতে যে কি ভুল হয়েছে না হয়েছে, যদি হয়তো তারা বলতো, তখন তারা তখন সাইন করে গেছে। অর্থাৎ মিডিয়ার ভূমিকা এক্ষেত্রে আপনাদের কাছে যথেষ্ট মানে প্রশ্নের সামনে। মিডিয়া শুরুর দিকে এমনই করেছে, জিনিসটাকে এক নগরে একটা বড় রকম ভুল দিক দিয়ে একটা জিনিসটাকে হিংসাত্মক করে দিয়ে মানুষের আবেগটাকে নিয়ে খেলা করেছে। আজকের এই জন্যই আমরা যারা আরজি করে মানে যাদেরকে আমাদের সাসপেন্ড করে দেওয়া হলো এইসব জিনিসে, আমরা একটা সময় এসেছিল মানুষের কাছে মুখ দেখাতে পারছিলাম না, এমন একটা ভুয়ো থ্রেট কালচারের নামে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো। আরে আমরা কি করেছি তার কোনো প্রমাণই নেই।
আজকে একটা কলেজ স্টুডেন্ট ম্যাক্স টু ম্যাক্স কী করে নিতে পারে, তার ভিত্তিতে যে তাকে একেবারে ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করে ঘরে ঢুকিয়ে দেওয়া, এইসব জিনিসগুলো তো এটা কি হলো যে লোকেদের নিজেদের কিছু পার্সোনাল গ্রাজ ছিল, কিছু পার্সোনাল ভেন্ডেটা ছিল, কার সাথে ঝামেলা ছিল, ওইগুলোকে এই ঘটনাটাকে কেন্দ্র করে নিজেদেরকে তুষ্টি সাধন করেছে। তো এইটা তো একেবারেই ভুল। আজকের একটা এরকম মর্মান্তিক ঘটনা, যেই ঘটনাকে মানে আমরা নিজেদের চোখের সামনে দেখেও মানে থাকতেও আমরা মানে বিশ্বাস করতে পারছি না যে আজকের আরজি করে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা দেখার পরেও যদি ওইটাকেই ব্যবহার করে যদি তার ভুল ইউজ করা হয়, তাহলে তো আর কি বলা যায়, এই বিষয়ে তো আর কিছু বলার নেই। আর একটা প্রশ্ন উঠে আসছে, বাংলাদেশের যে আন্দোলন এবং সরকার পরিবর্তন হয়ে যাওয়া, সেই ধ্বংসাত্মক আন্দোলনকে সামনে রেখে এই আন্দোলন বা আরজি করের বা তিলোত্তমার আন্দোলন সংগঠিত হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং প্রকারান্তরে দেখা যাচ্ছে যে আহ, এই ন্যায় বিচারের দাবিতে যে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যা যা উঠে আসছে, সেই উঠে আসার সাথে এই আন্দোলনরত অভিযোগ, সেই অভিযোগের মানে পাল্টা যে অভিযোগ শাসক দলের পক্ষ থেকে, সেই অভিযোগের কিছু কিছু সারবত্তা পাওয়া যাচ্ছে। আপনাদের ওদের কি মনে হয় যে সত্যি সত্যি এই সরকার ফেলে দেওয়া, বাংলাদেশের যেভাবে সরকার ফেলে দেওয়া হয়েছিল, ঠিক পশ্চিমবঙ্গের সরকারকে ফেলে দেওয়ার জন্যই এই আন্দোলন সংগঠিত হয়েছিল? অবশ্যই আমরা দেখতে পাই যে এই আন্দোলনকে কেন্দ্র করে নানা রকম ভাবে, শুধু কোনো রকম যাচাই না করে, কিছু না করে, শাসক দল এবং শাসক দলের সাথে ঘনিষ্ঠ কোনো মানুষ যারাই পেয়েছে তাদেরকে মানে মারাত্মকভাবে কালিমালিপ্ত করা হয়েছে, যা তা বলা হয়েছে, এবং যে কোনো আজকের আমরা দেখতে পাই যে ইনভেস্টিগেশনটা সিবিআইয়ের হাতে পুরোপুরি তুলে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও তার ২ মাস ৩ মাস এখনো কেটে গেছে। এখনো অবধি কোনো রকম আন্দোলন বা কোনো রকম দাবি-দাওয়া সবই হচ্ছে শাসক দলের কাছে। যে জবাব চাই, কেন হচ্ছে না? আরে সিবিআইকে তোমরা প্রশ্ন করো। সবাই সিবিআইকে প্রশ্ন করো। শিয়ালদা কোর্টে প্রশ্ন করো। কিংবা মানে মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করো যে সিবিআই যখন ইনভেস্টিগেশন নিয়ে নিয়েছে, তখন তো আর গভর্নমেন্ট বা কারো শাসকের কিছু করার নেই। সেখানে তো দেখে বোঝা, অপেক্ষার মাধ্যম এটাই একমাত্র উপায়। তো সেখানে প্রশ্ন তুমি সিবিআইকে করতে পারো। কিন্তু বারংবার দেখা গেছে যে মানুষকে ভুল বুঝিয়ে একটি বাংলাদেশ মডেল করে, যে কোনো রকমে যদি মানুষের এই আবেগটাকে ব্যবহার করে যদি সরকার ফেলে দেওয়া যায় বা কিছু রকম করে দেয়। আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্য সাফাই অভিযান, ওটা করে কি করলো? একমাত্র ওই যত পোস্ট হোল্ডার ছিল, যারা ওখানে ছিল, ওদেরকে সবাইকে জোর জবরদস্তি বারংবার মিটিং মিছিল করে স্বাস্থ্য ভবনের সামনে ১১ দিন ধর্ণা দিয়ে আল্টিমেটলি কি করা হলো? ডিএমই ডিএচএস চেঞ্জ করে দেওয়া হলো। তার মানে যেখানে কি ডিএমই ডিএচএস এর এই পুরো মানে এই যে পুরো প্রক্রিয়া, এই যে পুরো যে ঘটনা ঘটেছে, তার সাথে তো ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, কিংবা আমরা একবারও দেখতে পাইনি যে ডিএমই বা ডিএচএস তারা কোনো কুমন্তব্য করেছেন বা এই আন্দোলনকে কোনো রকমে কুৎসা জানিয়েছেন, বা তারা কোনো রকম এমন মন্তব্য করেছেন যেখানে কি আন্দোলন মানুষের আবেগ হার্ট হয়। তো সেখানে ওদেরকে জোর জবরদস্তি সরিয়ে দেওয়া মানেটা কি? তার মানে একটাই মানে, যে আমরা এই ঘটনাটা কেন্দ্র করে নিজেদের কিছু রাজনৈতিক স্বার্থ এখান থেকে যদি বার করে নিতে পারি, যদি অন্য কোনো রাজনৈতিক মানে মতের লোকেদের যদি ওই পজিশনে আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে আজকের আমাদের কার্যসিদ্ধি হয়ে গেল। সঞ্জয় রায়, যার বিরুদ্ধে মূল অভিযোগ এবং প্রমাণ আছে বলে দাবি করা হচ্ছে, সিবিআই এবং রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের পক্ষ থেকেও সেই দাবি করা হয়েছিল, যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। সঞ্জয় রায়কে সামনে রেখে এখন কিন্তু বেশ কিছু খবর আবর্তিত হচ্ছে। সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে বা শিয়ালদহ আদালতে ওঠার মুখে বা যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বেশ কিছু মন্তব্য ছুড়ে দিচ্ছেন। কখনো রাজ্য পুলিশের ডিজি বা সে তখনকার তৎকালীন ডিজির বিরুদ্ধে, বা কখনো রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য ছুড়ে দিচ্ছেন, যেটা কিন্তু সঞ্জয় রায় আগে করেনি, প্রথম দিকে করেনি। কি মনে হচ্ছে, এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য বা সঞ্জয় রায়কে পেছনে রেখে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার কোনো প্রক্রিয়া চলছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিপিআইএম দলের পক্ষ থেকেও মিটিং মিছিল অ্যারেঞ্জ করা হচ্ছে সঞ্জয় রায়ের বক্তব্য নিয়ে, যে মূল অভিযুক্ত। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা শুরু থেকে দেখতে পেলাম কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে এবং নানা রকম প্রমাণ পাওয়া যায়, সে সেখানে গেছিল, সে ছিল, ঠিক ওই সময় পাওয়া যায়। যাই হোক, সিবিআই তারপর ইনভেস্টিগেশনটা তুলে নেয়। ২ মাস ৩ মাস তাকে জেরা করা হয়, তা অ্যারেস্ট করা হয়। তাকে নানা রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এটা আমরা জানি। তো
তার মধ্যেখানে তিনি যদি কারো নাম নিয়েছেন কি নেয়নি আমরা তো জানি না, কিন্তু তার মাঝখানে যদি সিবিআই আরও কোনো পদক্ষেপ না নিয়ে আলটিমেটলি চার্জশিটে শুধু তারই নাম দিয়েছে, তাহলে আমাদের তো আলটিমেটলি সিবিআই হচ্ছে সবথেকে বড় ইনভেস্টিগেশন এজেন্সি ওয়েস্ট ইন্ডিয়ার। তো আমাদেরকে অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন সিবিআই, সুপ্রিম কোর্ট এইসব বিভিন্ন কেন্দ্রগুলোকে আমাদেরকে মেনে নিতেই হবে, উপায় নেই আমাদের কাছে। কিন্তু আর আমরা দেখেছি যে তারা ৩০০ জনের ওপরে স্টেটমেন্টটাকে রেকর্ড করে তারপরে ওই চার্জশিট বানিয়েছে, যেখানে সঞ্জয় রয়কেই ওরা মূল অভিযুক্ত লিখেছে। তো শুধুমাত্র শুরুর দিকে তৈরি করা কিছু মানে নিজেদের তৈরি করা গল্পর জন্য যে মানুষের এই আবেগটাকে বিভ্রান্ত করেছে, না সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে, তা সে কে যে তাকে ফাঁসানো হবে, কেনই বা ফাঁসানো হবে? তিনি আজকে যদি যদি ভুল করে থাকেন তার শাস্তি হোক, আর যদি আরও কেউ এই ঘটনায় জড়িত তার আরও কেউ শাস্তি হোক। কিন্তু যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, যে যার বিরুদ্ধে সিবিআই বলেছে যে তার সাইকটিক প্রবলেম আছে, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ আগেও তার বিরুদ্ধে শ্লীলতাহানি বলুন কি মারধর বলুন, তার দুটো বিয়ে, বউকে মারা, এইসব প্রচুর তার বিরুদ্ধে অভিযোগ আছে আগেও। তাহলে এরম একটা মানুষকে তারা ডিফেন্ড করছে, তার মানে তারাই দর্শক পক্ষ, যে কি দর্শকের সাইড নিয়ে একমাত্র নিজেদের রাজনৈতিক জায়গাকে নিতে চাইছে, অভয়ার নাম ভুলে গিয়ে, তাহলে তারাই দর্শক পক্ষ। এটাই আমার বক্তব্য। আমার শেষ প্রশ্ন বা জানতে চাওয়া বলা চলে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন গঠিত তো হয়েছে, নবগঠিত বলা চলে, তাদের পরবর্তী লক্ষ্যটা কি? মানে কি তাদের একটা সংগঠন হয়েছে, সংগঠন তো হঠাৎ করে গজিয়ে উঠেছে কিছুদিনের জন্য, এরকমটা তো নয়। পরবর্তী লক্ষ্য বা কর্মসূচি কি? আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এটাই যে আমরা আমাদের কনভেনশন থেকে ডাক দিয়েছিলাম যে ২৬শে জানুয়ারি ২০২৫-এর মধ্যে যে বা যারা অভিযুক্ত প্রমাণ হবে তাদের শাস্তি এবং ফাঁসিটা আমরা চাই। এর মধ্যেই আমরা ডেপুটেশন দিয়ে এসেছি বিভিন্ন জায়গায়, হাইকোর্টে বলুন, স্বাস্থ্য ভবনে বলুন, আমরা মেল করেছি, আমরা সিবিআইয়ের কাছে ডেপুটেশন জমা দিয়ে এসেছি, এবং আমরা পরবর্তীকালে বিভিন্ন রকমভাবে মানুষের কাছে এই আইডিয়াটা পৌঁছে দিতে চাই যে শুরুর দিকে যে আপনাদের মানুষের যে আবেগটাকে ব্যবহার করে যে লোকেরা নিজেদের শুধুমাত্র কিছু রাজনৈতিক স্বার্থসিদ্ধি করেছে এবং এই বিচারটাকে ভুলে গিয়ে আজকের একটি অন্য দিক ধারায় এসছে, ওই পুরো জিনিসটাকে মানুষের মন থেকে ক্লিয়ার করে শুধুমাত্র যে ন্যায় বিচারের দাবিটা যে খুবই দরকারি, খুবই ইম্পর্টেন্ট, এবং এই ন্যায় বিচারের দাবিতে যে আরও তীব্রভাবে আমাদেরকে গলা জোর করে আন্দোলন করতে হবে, যেটা কি মানুষের কোনো রকম স্বাস্থ্য সেবা বা পরিষেবাকে কোনো রকমভাবে বিঘ্নিত না করে যে দাবিটা করে, তো এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য এবং এটাই আমরা বারংবার করে আসব। আগামীকালও আপনারা দিনের পর দিন আমরা দেখতে পাবেন আমাদের বিভিন্ন কর্মসূচি অলরেডি আছে, এবং আমরা ওকে এক এক করে অ্যানাউন্স করবো এবং করবো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে অ্যাকচুয়াল বার্তাটা কি। কারণ আমাদের কোনো রকম রাজনৈতিক স্বার্থর এখানে জায়গা নেই, আমরা সম্পূর্ণ আর অরাজনৈতিক, আমাদের বিরুদ্ধে যা ভুল হওয়ার হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র যদি ক্লিয়ার ট্রান্সপারেন্ট পিকচারটা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, ওটাই আমাদের একমাত্র সিদ্ধি হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, যে নবগঠিত অ্যাসোসিয়েশন হয়েছে, তাদের বক্তব্য। আপনারা বিচার করবেন, দর্শক আপনারা বিচার করবেন যে ডক্টরস ফ্রন্ট যেটা আন্দোলনের সাথে যুক্ত প্রথম থেকেই ছিল এবং অ্যাসোসিয়েশনও প্রথম থেকে ছিল তাদের দাবি মতো, আপনারা বিচার করবেন যে মূল দোষী কে, কাদের সাথে সত্যি সত্যি অন্যায় হয়েছে, এবং শাস্তির ক্ষেত্রে যে দোষ করেছে সেই শাস্তির ক্ষেত্রে প্রায় সবাই একমত যে যারা দোষ করেছে অভয়ার ক্ষেত্রে বা তিলোত্তমার ক্ষেত্রে তাদের শাস্তি কিন্তু সকলে চাইছে। কিন্তু এমন না হয়ে যায় যে যারা দোষ করেনি এই সামগ্রিক ঘটনাতে তাদের প্রতি কোনো অবিচার হোক। যারা এতক্ষণ ছিলেন বলছে বাংলার পর্দায়, তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী দিন আবার আসবো নতুন কোনো এপিসোড, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।